নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। কিছুক্ষণ আগেই বাজেট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ বাজেটে যুবশক্তির ব্যাপারে একটি আপডেট রয়েছে, কিন্তু তার মধ্যে অনেক ধোঁয়াশাও রয়েছে। কারণ যে পিডিএফটা বাজেটে রিলিজ করেছে, সেই পিডিএফে যে জায়গাটা নিয়ে অনেকেরই কনফিউশন, সেটা হলো পারিবারিক ইনকাম, সেটা কি বছরে না মাসে। এই ব্যাপারটা ক্লিয়ার করব। কোন কোন স্কিম পেলে এই যুবশক্তি প্রকল্পের আওতায় তুমি পড়বে না, তুমি সুবিধা পাবে না, সেই ব্যাপারটা ক্লিয়ার করব। এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট যারা করেছো তাদের জন্য কিভাবে তোমাদের সুবিধা থাকবে সেই ব্যাপারটা বলবো। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে জেনুইনভাবে ক্লিয়ার করব। এবং কারা কারা এই প্রকল্পের আওতার মধ্যে পড়বে না, কারা যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবে না, সেই ব্যাপারটাও তোমরা জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখবেন। প্রথমে তোমাদের আমি একটি অডিও শোনাচ্ছি। যে ব্যাপারটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন যে এই পারিবারিক ইনকামের ব্যাপারে যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে সেটা বছরে না মাসে, সেই ব্যাপারটা কি বলতে চাইছে সেটা একবার শুনে নাও। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১,০০,০০০ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। ১,০০,০০০ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো আশা করছি তোমরা অডিওটা শুনেছো। কিন্তু তার পাশেই দেখো, তোমাদের এই যে বাজেট ২০২৬-২৭, এই বাজেটটার যে পিডিএফটা, এটা কিন্তু একটা অফিসিয়াল পিডিএফ, ঠিক আছে? এটা কিন্তু একদম অফিসিয়াল পিডিএফ। যে পিডিএফে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই পিডিএফের যে মেন ইম্পর্টেন্ট জায়গাটা আমি সেইটা তোমাদের হাইলাইট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানেই ২১ থেকে ৪৫ বছর, সেটা তো ঠিক আছে। ২১ থেকে ৪৫ বছর যারা যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতী তারা কিন্তু এই পাবে, এবং মাসিক ভাতা। এবং অক্টোবর ২০২৬ থেকে এই ভরসা কর্মসূচি, অর্থাৎ ফর্ম ফিল আপ তোমাদের অক্টোবর থেকেই শুরু হচ্ছে। কিন্তু যে জায়গাটা কনফিউশন সেটা হলো পরিবারের আয় বছরে। এখানে বছরে ভুল করে কিন্তু এটা হয়েছে, মানে ভুল করে একটা প্রিন্ট হয়েছে। এটাকে ক্ল্যারিফাই করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে এটা বছরে হবে না, এটা মাসে। মাসে ১ লাখ, অর্থাৎ মাসে ১ লাখ কোনো পরিবারে যদি হয়, তার মানে তার আর্থিক দেখতে গেলে আর্থিক দিক দিয়ে সে অনেক সচ্ছল রয়েছে, তাহলে সে এই প্রকল্পটা নেবে কেন? তো এর জন্যই কিন্তু তিনি আবার ক্ল্যারিফাই করে দিয়েছেন যে এটা বছরে হবে না, এটা মাসে হবে। তাহলে বছরে কত হচ্ছে? বছরে যার ১২ লাখ টাকা বছরে যাদের ইনকাম, তারা এই প্রকল্পের সুবিধা পাবে না। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা কিছু ডাউট ক্লিয়ার করব। সেটা হলো যে বেকারদের জন্য যে গ্র্যাজুয়েট, দেখো এখানে কি বলেছে, আমি এই জায়গাটা দেখো, এখানে বলছে এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা আর অন্যদের জন্য মাসে ২,০০০ টাকা। দেখো আমরা বুঝতে পারছি যে গ্র্যাজুয়েটদের জন্য ৩,০০০ টাকা, এটা তো একদম পরিষ্কার বলে দিয়েছে। কিন্তু অন্যদের জন্য মাসে ২,০০০ টাকা, এই জায়গাটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়ে গেল। মানে হচ্ছে আমি 10 থেকে যদি ধরি, 10th জন্যও ২,০০০ আর 12-এর জন্যও কি ২,০০০ দেওয়া হবে? না, এরকম হতে পারে যে 12-এর জন্য ২,০০০ আর 10th জন্য যারা 10 পাস করেছে তাদের ১,০০০, এটাও কিন্তু করতে পারে। অর্থাৎ এইটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়ে গেছে। তারা কিন্তু এই ব্যাপারটা ভেরিফিকেশন করে হয়তো অক্টোবরের তার আগেই আমরা একটা ব্যাপার জানতে পারবো অফিসিয়ালিভাবে। এর পরবর্তী সেটি হলো যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যদি তুমি সামাজিক প্রকল্পের কোনো সুবিধা পাও, তোমার পরিবারের কেউ যদি পায়, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে, পিএম কিষাণ হতে পারে, মানে যেসব প্রকল্প সরকারি প্রকল্পে যদি সুবিধা পেয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রকল্প পাওয়া যাবে না। এবার এটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা কিন্তু রয়েই গেল। মানে হচ্ছে ধরো
তোমার পরিবারে তোমার মা পাচ্ছে অন্নপূর্ণা যোজনা পাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাচ্ছে, কিন্তু তুমি তো পাচ্ছ না, তুমি একজন পুরুষ ক্যান্ডিডেট, তুমি পাচ্ছ না, তাহলে তোমাকে দিতে ক্ষতি কী আছে? তো এটা নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে। তো এই জায়গাটায় দেখো, এগুলো যেটা পিডিএফে বা যেটা অফিসিয়াল জায়গায় কিন্তু ক্লিয়ার করেছে, আমি সেটাই তোমাদের কাছে বলছি, যে বলছে যে সেই সব পরিবারের প্রার্থীর, অর্থাৎ পরিবারের প্রার্থীর, পরিবারে 4 জন সদস্য, 4 জনের মধ্যে ধরো একজন যদি কোনো অন্নপূর্ণা ভাণ্ডার পায় বা অন্য কোনো সরকারি প্রকল্প পায়, সেই পরিবারের আদার ক্যান্ডিডেট কি আদৌ এই প্রকল্পটা পাবে, মানে এই যুবশক্তি টাকা পাবে? তো এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েই গেছে। তো যাই হোক, এই কনফিউশনটা কিন্তু পরবর্তী সময় আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে, সব তো আর এখান থেকে বোঝা যায় না। তো যখনই যেটা মানে পরিষ্কার হবে সেই ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার করব। এবার আমরা চলে যাচ্ছি, যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো তোমাদের প্রত্যেককে এবার রেডি রাখতে হবে, কারণ তোমরা জানো অক্টোবর থেকে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, প্রথমে তোমাদের অফলাইনে শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু অনলাইনেও শুরু হয়ে যাবে। কি কি লাগবে দেখে নাও। প্রথমে যেটা লাগবে সেটা হলো আধার কার্ড। অবশ্যই আধার কার্ড যাদের ডিবিটি করানো নেই, ব্যাংকে ডিবিটি করানো নেই, তারা কিন্তু চটপট করিয়ে নিও। তারপরে আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক কিন্তু অবশ্যই প্রয়োজন, তাহলে কিন্তু ডিবিটি হবে না, ডিবিটি কিন্তু করাতেই হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড অবশ্যই প্রয়োজন আছে, ভোটার আইডি কার্ড। তারপরে হচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট, তোমাদের বার্থ সার্টিফিকেট হতে পারে বা 10th অ্যাডমিট কার্ড হতে পারে। এডুকেশনাল সার্টিফিকেট, দেখো এখানে যেহেতু তোমাদের প্রকল্প অনুযায়ী মানে আলাদা করে ব্যাপারটা ভাগ করে দিয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েটদের জন্য 10, 12 আলাদা, তো সেক্ষেত্রে তুমি যে প্রকল্পে যে যখন তুমি আবেদন করছো, প্রকল্পের এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাকে সার্টিফিকেটটা, তার মার্কশিট, তার সার্টিফিকেট, তার তোমাকে রেডি রাখতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশনের জন্য গ্র্যাজুয়েশন, 10th জন্য 10th, 12 জন্য 12 সেটা। এরপরে ব্যাংকের পাসবই, সেটা অবশ্যই তোমাদের ফ্রন্ট পেজ, সেখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। তো ব্যাংকের ফার্স্ট পেজ সেটাও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে যখন অনলাইনে করবে, আর অফলাইনে করলেও কিন্তু তোমাদের এইগুলো লাগবে। তারপরে হচ্ছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, দেখো এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এখন অনেকেরই নেই। তো এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা কিন্তু ম্যান্ডেটারি থাকবে না, ওকে? এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সে তুমি অফলাইনে করো অনলাইনে করো, তোমাকে পাসপোর্ট সাইজের ছবি, যদি অনলাইনে হয় স্ক্যান করে আপলোড করতে হবে, আর তুমি অফলাইনে দিলে তোমাকে ছবিটা, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। তারপরে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, এটা অবশ্যই তোমাদের লাগবে। SC, ST, OBC, EWS যারা রয়েছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তাদেরও কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। যদি তুমি অফলাইনে জমা করো সেখানে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের জমা দিতে হবে, আর অনলাইনে করলে সেটা তোমাকে স্ক্যান করতে হবে, ওকে? আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যে যে পোর্শনগুলো তোমাদের কনফিউশন রয়েছে সেগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।